ওটা একটা ঘন জঙ্গল ছিল, চারিদিকে নিস্তব্ধতা ছেয়েছিল। রাজকুমার বরুণ একা দাঁড়িয়ে আশেপাশে দেখছিল। তখনই ওর নজর যায় একটা বিচিত্র পুকুরের দিকে। পুকুরের রংটা এমন ছিল যেন ওখানে জল না, রক্ত রয়েছে। আমি কোথায় এসে পড়লাম? আর এখানে এলামই বা কি করে? তখনই আচমকা পিছন থেকে ওর কাঁধে কেউ হাত রাখে। রাজকুমার ঘাবড়ে গিয়ে তৎক্ষণাৎ পিছনে ঘোরে। ওর সামনে একটা ভয়াবহ দেখতে নারী দাঁড়িয়েছিল, যার লাল লাল চোখ ওর দিকে অনবরত দেখছিল। মহিলাটির চেহারা ভয়াবহ ও রহস্যময় ছিল। হঠাৎ করে রাজকুমার ভয় পেয়ে ধরফর করে উঠে পড়ে। তার মানে এটা একটা স্বপ্ন ছিল, কিন্তু এই স্বপ্নটা পুরোপুরি বাস্তবের মতো দেখালো কেন? আমি কি ওখানে সত্যি উপস্থিত ছিলাম? উনি আবার ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ঘুম আসে না। পরের দিন সকালে রাজকুমার বরুণ প্রাসাদের বাগানে পায়চারি করছিল। তখনই রাজা সূর্যসেন সেখানে আসেন। কি হয়েছে বরুণ? তোমার চোখ মুখের অবস্থা এরকম কেন? বাবা, কাল রাতে আমি এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। আমি স্বয়ং নিজেকে এক ভয়ঙ্কর জঙ্গলে আবিষ্কার করলাম। ওখানে একটা পুকুর ছিল, কিন্তু পুকুরটার রং পুরো রক্তের মতো লাল ছিল। এমন মনে হচ্ছিল যেন ওখানে জল নয়, রক্ত চলাচল করছে। মহারাজা সূর্যসেন বরুণের কথা ভালো করে শোনেন। তখনই সেখানে রাজগুরু প্রবেশ করেন। হালকা হাসি হেসে বলেন, রাজকুমার, স্বপ্ন নিয়ে এত গভীরভাবে চিন্তা করো না। এটা শুধুমাত্র একটা মনের কল্পনা। কিন্তু রাজগুরু, এই স্বপ্নটা আমার যেন বড়ই অদ্ভুত লাগছিল, যেন কোনো কিছুর সংকেত ছিল। কখনো কখনো স্বপ্ন বাস্তবের মতোই দেখায়, কিন্তু সেটা কেবলমাত্র ভ্রম ছাড়া আর কিছুই না। তুমি অনেকদিন মহলের মধ্যেই রয়েছো, কেননা বিশ্রাম করার জন্য শিকারে চলে যাও। কথাটা শুনে রাজকুমারের বেশ ভালো লাগে। উনি সহমত প্রকাশ করে ঘাড় নাড়ান। এটা সত্যি খুব ভালো উপায় রাজগুরু। কিছুক্ষণ পর উনি ঘোড়ায় চড়ে জঙ্গলের পথে বেরিয়ে পড়েন। কিছুক্ষণ পর রাজকুমার বরুণ জঙ্গলে একটা বড় বৃক্ষের নিচে বসে তার স্বপ্নের কথা ভাবছিলেন। তখনই ওর নজর সামনে দাঁড়িয়ে থাকা এক মহিলার ওপর পড়ে। এত সুন্দর মেয়ে তো আমি আগে কখনো দেখিনি। এ তো আমাদের রাজ্যের বলে মনে হচ্ছে না। কে ইনি? রাজকুমার বরুণ ঠিক করেন উনি ওই মহিলাটার কাছে যাবেন। উনি ঘোড়া থেকে নেমে মহিলাটির কাছে যান এবং বিনম্রতার সাথে গিয়ে বলেন, আমি রাজকুমার বরুণ, আর আমার বাবা সূর্য সিংহ এই রাজ্যের মহারাজ হন। আপনি কি কোনো যাত্রী? আপনি কি একা, নাকি পরিবারের বাকিরাও আপনার সঙ্গেই আছে? আমার নাম সুপর্ণা। আমি একটা অন্য রাজ্যে থাকি। কোন রাজ্য? এটা আমি তোমাকে বলতে পারবো না। আমাদের রাজ্যের বিষয়ে কিছু বলা বারণ আছে। আমাদের রাজ্যের লোকজন বাইরের পৃথিবীতে বেশি আসা যাওয়া করে না। তার মানে তুমি ওই রাজ্যের রাজকুমারী হও, তাই তো? হ্যাঁ। তাহলে তুমি তো এটা বলতেই পারো যে তোমার রাজ্য কোথায়। মনে করো আমাদের রাজ্য জঙ্গলের গভীরে রয়েছে। যদি তুমি আমাদের রাজ্যের নাম আর ঠিকানা জানতে চাও, তাহলে তোমাকে আমায় বিয়ে করতে হবে। রাজকুমার বরুণ চমকে যান আর সুপর্ণার দিকে অবাক চোখে তাকান। এসব তুমি কি বলছো? এর অর্থ হলো আমাদের রাজ্যের মেয়েরা শুধুমাত্র তাদের স্বামীকে নিজেদের রাজ্যের নাম আর ঠিকানা বলে। রাজকুমার কিছুই বলতে পারেন না, কারণ উনি প্রথম দেখাতেই সুপর্ণাকে নিজের মন দিয়ে দিয়েছিলেন। সুপর্ণা যেতে থাকে। রাজকুমার বরুণ তাকে ডাকে। এই যে শুনছো, কাল কি তুমি এখানেই থাকবে? আমি মাঝে মাঝে এই সময় জঙ্গলে ঘুরতে বের হই। এতটা বলে রাজকুমারী সুপর্ণা ওখান থেকে চলে যান। রাজকুমার বরুণ মহলে ফিরে আসেন। ওনার চোখে মুখে একটা আলাদাই চমক ছিল। রাজকুমার বরুণ মহলে প্রবেশ করেন। ওনার মনে একটা আলাদা আনন্দ হচ্ছিল। রাজা সূর্যসেন সেটা দেখে ফেলে। কি হলো পুত্র? তুমি যখন জঙ্গলের পথে পাড়ি দিয়েছিলে,
তখন তো তোমার মন খারাপ ছিল, কিন্তু ফিরে আসার পর তো তোমার মধ্যে আলাদাই আকর্ষণ কাজ করছে। এরকম কোনো কারণ নেই বাবা, জঙ্গলের সৌন্দর্য আমার মনকে প্রফুল্ল করে দিয়েছে। রাজকুমার বরুণ নিজের কক্ষের দিকে চলে যান। ও সুপর্ণার বিষয়ই ভাবছিল খালি। নিজের মনেই তিনি বলেন, সুকন্যা বলেছে ও রোজ জঙ্গলে বেড়াতে আসে। ও কি এমনিই বলল, নাকি ওর আসার সংকেত দিল আমাকে? আমার কালকে আবার জঙ্গলে যাওয়া উচিত। এইসব ভাবতে ভাবতেই রাজকুমার ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালে উনি আবার জঙ্গলে যান। সুপর্ণা আগে থেকেই ওখানে বসেছিল। যখনই রাজকুমার বরুণ ওর দিকে তাকায়, সুপর্ণার মুখে একটা আলাদাই হাসি ফুটে ওঠে। আমি জানতাম তুমি অবশ্যই আসবে রাজকুমার বরুণ। কাল যখন তোমার চোখের দিকে দেখেছিলাম, তখন সেখানে পরিষ্কার আমার জন্য ভালোবাসা ঝলকে পড়ছিল। সুকন্যা, তুমি সত্যি বলছো? কিন্তু তুমি কি জানো, তোমাকে যখন আমি প্রথমবার দেখেছিলাম তখনই আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। আমি তোমাকে প্রথম দেখাতেই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। সুপর্ণা লজ্জা পেয়ে হালকা হাসে। এতটাও কিসের তারা রাজকুমার? কালকেই তো সবে দেখা হলো। কি জানি কেন আমার মনে হয় যে আমি তোমাকে ছাড়া আর এক মুহূর্তও থাকতে পারবো না। কথাটা শুনে সুপর্ণা রহস্যময়ভাবে হাসে। ওর চোখে একটা আলাদাই জৌলুস ফুটে ওঠে। সত্যি কথা বলতে আমারও একই অবস্থা। যদি তুমি চাও, আমরা এখনই বিয়ে করতে পারি। এটা শুনে রাজকুমার বরুণ খুব অবাক হয়ে যান। এ কি বলছো তুমি? আমি একজন রাজকুমার। এখন আমি যদি তোমাকে বিয়ে করে রাজপ্রাসাদে নিয়ে যাই, তাহলে বাবা খুব চমকে উঠবেন। আপনি তো একজন রাজকুমার, আপনার কি নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই? আপনার জীবনের সব সিদ্ধান্ত কি আপনার বাবাই স্থির করেন? বরুণের চোখে মুখে গাম্ভীর্য ফুটে ওঠে। ও কিছুক্ষণ ভাবে, তারপর সুপর্ণাকে বলে, না, আমি আমার জীবনের সিদ্ধান্ত নিজেই নিতে পারি। আমি তোমাকে এক্ষুনি বিয়ে করব। ঠিক আছে, সামনেই একটা মন্দির আছে, সেখানে এক পুরোহিত আছেন, আমরা ওখানে গিয়ে বিয়ে করি। সুপর্ণা বরুণকে একটা বহু পুরনো মন্দিরের কাছে নিয়ে যায়। মন্দিরটা খুব পুরনো আর রহস্যময় মনে হচ্ছিল। ওখানে একজন বৃদ্ধ পুরোহিত আগে থেকেই উপস্থিত ছিলেন। বরুণ মন্দিরটা দেখে আর ওর শির দ্বারায় শীতল স্রোত বয়ে যায়, কিন্তু কিচ্ছু বলে না। পুরোহিত সুপর্ণা আর বরুণের 4 হাত এক করে দেয়। বিবাহ সম্পন্নের পর বরুণ সুপর্ণাকে নিয়ে রাজ্যে ফেরে। মহলের রাজদরবারে রাজা সূর্যসেন নিজের সিংহাসনে বসেছিলেন। বরুণকে সুপর্ণার সাথে আসতে দেখে উনি অবাক হয়ে যান। বলুন, এ কে যে তোমার সঙ্গে এসেছে? বাবা, এ তোমার পুত্রবধূ আর আমার স্ত্রী হয়। রাজা সূর্যসেন এটা শুনে অবাক হয়ে যান। তুমি কাকে বিয়ে করে নিয়ে এসেছো? ও সঙ্গমগড়ের রাজকুমারী, ওর নাম সুকন্যা। ওর বাবা আমাদের বিয়েতে সহমত ছিলেন না। উনি চাইতেন যে ওনার মেয়ে সুকন্যার বিয়ে অন্য কোনো রাজকুমারের সাথে হোক, কিন্তু আমি সুকন্যাকে ভীষণ ভালোবাসি, সেই কারণেই আমি ওকে বিয়ে করে ফেলি। রাজা সূর্যসেন হাসেন। তাহলে তো তুমি খুব সাহসের কাজ করেছো। সময় এলে আমি সঙ্গমগড়ের রাজার সাথে এই বিষয় নিয়ে কথা বলবো। রাজকুমার বরুণ সুপর্ণাকে নিয়ে নিজের কক্ষে যান। সময় কাটতে থাকে। বরুণ আর সুপর্ণার ভালোবাসা আরও বাড়তে থাকে। 1 বছরের মধ্যে সুপর্ণা এক কন্যা সন্তানের জন্ম দেয়। মহলে আনন্দের সীমা থাকে না। রাতের সময় বরুণ নিজের মেয়েকে কোলে নিয়ে সুপর্ণার পাশে বসেছিল। দুজনেই ছোট্ট মেয়ের দিকে তাকিয়ে থাকে। সুকন্যা, যখন আমাদের প্রথমবার দেখা হয়েছিল তখন তুমি তোমার রাজ্যের নাম বলনি। তখন তুমি বলেছিলে যে তোমাদের রাজ্যের বিষয় শুধুমাত্র তোমাদের স্বামীকেই বলতে পারো। সুপর্ণা রহস্যময়ভাবে হাসে। তাহলে তোমার এই বিষয় মনে পড়েছে? হ্যাঁ, তোমাকে বিয়ে করার পরে আমি একেবারেই ভুলে গিয়েছিলাম যে তোমাকে জিজ্ঞাসা করব তুমি কোন রাজ্যের রাজকুমারী। কিন্তু এটা ভীষণই অদ্ভুত ব্যাপার যে আমার তোমাকে বিয়ে করার পরেই জিজ্ঞাসা করা উচিত ছিল যে তুমি কোন রাজ্যের রাজকুমারী। আমাকে বিয়ের পর তুমি তোমার বাবাকে বলেছ যে আমি বল্লভগড়ের রাজকন্যা।
হয়তো তুমিও সেটাই বিশ্বাস করছো। এখন আমি তোমার রাজ্যে যেতে চাই, আর তোমার মা বাবার সাথেও দেখা করতে চাই। ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমি তোমাকে আমাদের রাজ্যে নিয়ে যাব, কিন্তু শুধুমাত্র তোমাকে আর আমাদের মেয়েকে। এই কথাটা তুমি কিন্তু কাউকে বলতে পারবে না। এরকম কেন সুকন্যা? যখন তুমি আমাদের রাজ্যে যাবে তখন নিজেই জানতে পারবে। পরের দিন রাজকুমার তার পিতাকে বলেন যে উনি শিকারে যাচ্ছেন। এরপর তার স্ত্রী এবং মেয়ের সাথে মহল থেকে বেরিয়ে পড়েন। ওনারা জঙ্গলের গভীরে প্রবেশ করতে থাকেন। রাজকুমার বরুণ তখন জঙ্গলের গভীরে দাঁড়িয়েছিল, চারিদিক একেবারে নিস্তব্ধ। তখনই ওনার নজর যায় দূরে একটা রাজ্যের দিকে। এ কি, জঙ্গলের মাঝ বরাবর এরকম একটা সুন্দর রাজ্য? এটা তো অসম্ভব লাগছে। সুপর্ণা ওকে দেখে একটু হালকা হেসে বলে, যখন তুমি আমাদের রাজ্যের ভিতরে ঢুকবে তখন তার সৌন্দর্য দেখে আরও অবাক হয়ে যাবে। রাজকুমার বরুণ রাজ্যের দিকে এগোতেই যাচ্ছিলেন। তখনই ওনার নজর যায় ঝোপঝাড়ের মধ্যে থাকা একটি পুকুরের দিকে। উনি অবাক হয়ে যান, পুকুরটাকে খুব মনোযোগ সহকারে দেখতে থাকেন। এই নদী, এটা তো আমি আগেও কোথাও দেখেছি। হ্যাঁ, এই নদীটা আমি আমার স্বপ্নে একবার দেখেছিলাম, আর ওই স্বপ্নটা সত্যি খুব ভয়ঙ্কর ছিল। স্বপ্ন তো স্বপ্নই হয়, কখনো কখনো আমরা এমন জিনিসও দেখি যেটা বাস্তবেই রয়েছে। চলো নগরে প্রবেশ করি। রাজকুমার বরুণ সুপর্ণার সঙ্গে নগরে প্রবেশ করেন। নগরে প্রবেশ করতেই উনি একটা বিরাট বড় বাজার দেখতে পান। রং বেরঙের পোশাক পরে মহিলারা ওখানে কাজ করছিলেন। কেউ দোকান সামলাচ্ছিল, কেউ বস্ত্র তৈরি করছিল, কেউ গয়না পরিষ্কার করছিল, কিন্তু সেখানে একটাও পুরুষ দেখতে পাওয়া যায় না। এই কেমন রাজ্য? এখানে তো কোনো পুরুষেরই দেখা মিলছে না। আমাদের রাজ্যে কোনো পুরুষ নেই? এই সময় এই রাজ্যে একজনই পুরুষ আছে, আর সেটা হলো তুমি। ওনার সারা শরীর ঘামে ভিজে যায়। উনি কিছু বলতেই যাচ্ছিলেন, তখনই ওনার নজর পড়ে সামনে একটা বিরাট মহলের দিকে। মহলের শিখর সোনা দ্বারা আবৃত, তার গায়ে বিচিত্র রকমের নকশা কাটা। ওই মহলটা দেখছো? ওটা আমারই মহল। চলো ভেতরে যাই। রাজকুমার বরুণ তার কন্যা এবং সুপর্ণার সাথে মহলের বিশাল বড় দরবার দিয়ে ভেতরে প্রবেশ করে। সেখানে এক বিরাট বড় দরবার ছিল। সেই দরবারের মাঝখানে রাখা ছিল এক বিরাট সিংহাসন। সেখানে এক খুব সুন্দরী মহিলা বসেছিলেন। যখনই ওর নজর সুপর্ণার ওপর পড়ে তখনই ওনার চেহারায় এক রহস্যময় চমক চলে আসে। আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল তুমি এই কার্যে সফল হবেই। আপনি কে? আর আপনার এই সব কথার মানে কি? আমি সুপর্ণার মা হই। এটা কি করে সম্ভব? আপনি তো সুকন্যার বয়সী মনে হচ্ছে, তাহলে আপনি ওর মা কিভাবে হবেন? আমার নাম রুক্মিণী, আর আমাদের নগরে মানুষের ওপরে বয়সের প্রভাব পড়ে না। এতটা বলে রুক্মিণী সুপর্ণার দিকে তাকায়। যাও, নিজের স্বামীকে নিয়ে তোমার কক্ষের দিকে যাও। সুপর্ণা রাজকুমার বরুণকে নিয়ে একটা বিশাল কক্ষের ভিতরে যায়। কি হলো? এত কি ভাবছো তুমি? না জানি কেন আমার এখানে সবকিছুই অদ্ভুত লাগছে। এই রাজ্যের সবকিছুই বড়ই অদ্ভুত। চলো তোমাকে আমাদের রাজ্য ঘুরিয়ে আনি। সুপর্ণা তার মেয়েকে একটা দোলনার মধ্যে শুয়ে রেখে দেয় আর বরুণকে নিয়ে রাজ্য ভ্রমণে বেরিয়ে পড়ে। বরুণ চারিদিকে তাকিয়ে দেখে সেখানে সবাই শুধু মহিলা। সোনা বিক্রি করছে, রাজ্যের কাজকর্ম সামলাচ্ছে, রাজ দরবারের কাজ সামলাচ্ছে, সব মহিলা। এটা কেমন রাজ্য? এখানে একটাও পুরুষ নেই। আমি বলেছিলাম তো তোমাকে, আমাদের রাজ্যে কোনো পুরুষ মানুষ নেই। সুপর্ণা হাঁটতে হাঁটতে বরুণকে নিয়ে সেই পুকুরের পাশে চলে আসে, যেটা দেখে বরুণ এর আগেও চমকে উঠেছিল। বরুণ পুকুরটা ভালো করে তাকিয়ে দেখতে থাকে। তখনই ওর স্বপ্নের কথা মনে পড়ে যায়। তখনই হঠাৎ করে ওর পিঠে কারোর স্পর্শ অনুভব করে ও।
ও আস্তে আস্তে পিছনে ঘোরে। তখনই ভয়ে ওর সারা শরীর ঠান্ডা হয়ে যায়। সুপর্ণার চেহারাটা ভয়ানকভাবে বদলে গিয়েছিল। এটা সেই মুখ ছিল যেটা বরুণ ওর স্বপ্নে দেখেছিল। যেটা স্বপ্নে দেখেছিলে সেটা কোনো ভ্রম ছিল না বরুণ, সেটা বাস্তব ছিল। আর এখন তুমি সেই বাস্তবের সম্মুখীন হয়েছ। তুমি এসব কি বলছো সুকন্যা? এই রাজ্য, এই সব কিছু? এটা এমন একটা নগর যেখানে আর কোনো পুরুষ জীবিত নেই, আর এখন তুমিও এই নগর থেকে বাইরে যেতে পারবে না, কারণ তুমি আমাদের রহস্য জেনে গেছো। তখনই মন্দিরের সেই পুরোহিত ওখানে প্রকট হন, যে বরুণ আর সুপর্ণার বিয়ে দিয়েছিলেন। ওনাকে দেখে বরুণ অবাক হয়ে যায়। ঠাকুরমশাই, আপনি এখানে কিভাবে? দেখতে দেখতে সব কিছু বদলে যায়। একটা রং বেরঙের ছটা খেলে যায় চারিদিকেই, আর ওই পুরোহিতের চেহারা দেখতে দেখতে এক সুন্দরী মহিলায় পরিবর্তিত হয়ে যায়। এটা সেই পূজারী যে আমাদের বিয়ে দিয়েছিল বরুণ, কিন্তু এ আসলে কোনো পূজারী না, এও আমাদেরই মতো। বরুণ বুঝতে পারে যে ওর সাথে বিরাট বড় ছলনা করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই ওর চোখে অন্ধকার ছেয়ে যায়। ও ধীরে ধীরে অবশের কোলে ঢলে পড়তে থাকে। রাজমহলের সিংহাসনে রাজা সূর্য সেন চিন্তিত অবস্থায় বসেছিলেন। তখনই দরজা দিয়ে ওনার মন্ত্রী সঙ্গম সিংহ প্রবেশ করেন। মহারাজ, কি হয়েছে? আপনি কি রাজকুমার বরুণ আর ওনার স্ত্রীর কি কোনো খবর পেয়েছেন? পুরো 1 মাস হয়ে গেল আমার পুত্র বরুণ, ওর স্ত্রী আর ওদের কন্যা নিখোঁজ রয়েছে। মন্ত্রী, আমরা জঙ্গলের পুরো কোনা কোনা খুঁজেছি, কিন্তু কোনো খোঁজ খবর পাইনি। আর নাই কোনো সাধু সন্ন্যাসীও বলতে পারছে যে ওরা জীবিত নাকি মৃত। মহারাজ, এই সময় আমাদের একজনই সাহায্য করতে পারেন, রাজকুমার বরুণের বন্ধু আদিত্য। আদিত্য? হ্যাঁ মহারাজ, আদিত্য একজন সাধারণ কৃষক, কিন্তু ওর বাহাদুরি রাজকুমারের থেকে কোনো অংশে কম নয়। এর আগেও অনেক কঠিন সময় আমাদের এই রাজ্যকে অনেক সাহায্য করেছে। তুমি ঠিক বলছো মন্ত্রী, আমাদেরকে আদিত্যর সাথে দেখা করতে হবে। কিছুক্ষণের মধ্যেই রাজা সূর্য সেন তার মন্ত্রী সঙ্গম সিংকে নিয়ে গ্রামের এক ঝুপড়ির কাছে যান। সেই ঝুপড়ির ভেতরে বসেছিল এক সুন্দর যুবক। আদিত্য মহারাজকে দেখেই তৎক্ষণাৎ বাইরে বেরিয়ে আসে। মহারাজ, আপনার আসার কি দরকার ছিল? আপনি আমাকেই ডেকে নিতে পারতেন। আদিত্য, তোমার বন্ধু বরুণ আর ওর স্ত্রী আর ওর ফুটফুটে মেয়েটা 1 মাস ধরে নিখোঁজ আছে। এ কি বলছেন মহারাজ? রাজকুমার বরুণ বিয়ে করে নিয়েছে? তুমি কি রাজকুমার বরুণের বিয়ের ব্যাপারে জানতে না? মহারাজ, আপনি অন্তত আমাকে একবার নেমন্তন্ন তো করতে পারতেন। এই নেমন্তন্ন না করার জন্য আমি খুবই কষ্ট পেলাম। বরুণ বল্লভগড়ের রাজকুমারী সুকন্যাকে আমাকে না জানিয়েই করেছিল। আমি নিজে সুকন্যাকে ওর স্ত্রী রূপে দেখে চমকে গেছিলাম। এ আপনি কি বলছেন মহারাজ? বল্লভগড়ের মহারাজার আমি যতটুকু জানি কোনো মেয়েই নেই। ওনার শুধুমাত্র একটা পুত্র রয়েছেন। আমি কিছুদিন আগেই ওনাদের রাজ্যে গেছিলাম। যখন ওনার কোনো কন্যাই নেই, তাহলে রাজকুমার বরুণ কাকে বিয়ে করলো? তাহলে ওই মেয়েটা কে ছিল? এর মধ্যে নিশ্চয়ই কোনো ভয়ানক রহস্য লুকিয়ে রয়েছে। আমার পুরো বিশ্বাস রয়েছে আমার বন্ধুকে কেউ নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি যেভাবেই হোক বরুণকে ঠিক খুঁজে বার করব। আমার তোমার উপরে পুরো বিশ্বাস রয়েছে আদিত্য। রাজা সূর্য সেন আর সঙ্গম সিংহ ওখান থেকে চলে যান। আদিত্য তৎক্ষণাৎ নিজের ঝুপড়ি থেকে বাইরে আসে আর ঘোড়া নিয়ে জঙ্গলের দিকে রওনা হয়ে যায়। কিছুক্ষণ পর ও পুকুরের কাছে পৌঁছয়, তারপর জল পান করতে থাকে। তখনই এক গম্ভীর গলার আওয়াজ ভেসে আসে তার কানে। এই ঘন জঙ্গলে তুমি কি করছো বাছা? আদিত্য চমকে পিছনে ঘুরে আর দেখে সেখানে এক বৃদ্ধ সাধু দাঁড়িয়েছিলেন। ওনার চোখে গভীর গাম্ভীর্য ছিল। সাধু বাবা,
আমি আমার বন্ধু রাজকুমার বরুণের খোঁজে এসেছি। ওর স্ত্রীর সঙ্গে এই গভীর জঙ্গলে এসেছিল, তারপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সাধু দীর্ঘশ্বাস ফেলেন, যেন উনি আগে থেকেই সব জানতেন। তুমি জানো না এই গভীর জঙ্গলে এক ভয়ানক শক্তি ঘুরে বেড়াচ্ছে? ওরা কোনো মহিলা নয়, ওরা সব মায়াবী ডাইনি, যারা পুরুষদেরকে নিজেদের রাজ্যে নিয়ে যায়। আর যে একবার গেছে সে আর কোনোদিনও ফিরে আসেনি। আপনি কি জানেন রাজকুমার বরুণ এখন কোথায় রয়েছে? ওটা কোনো সামান্য রাজ্য নয়, ওখানে কোনো পুরুষই জীবিত থাকে না। ওই মহিলারা পুরুষদেরকে সম্মোহন করে তাদেরকে বিবাহ জালে ফাঁসায়, আর তারপর পূর্ণিমার রাত আসলে ওদেরকে বলিতে চড়ায়। আমি আমার বন্ধুকে বাঁচানোর জন্য সব কিছু করতে রাজি আছি, দয়া করে আমাকে একটু সাহায্য করুন। সাধু গভীর চিন্তা করেন, তারপর বলেন, আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু একটা শর্ত রয়েছে। তোমার বন্ধুর যে সন্তান রয়েছে তাকে ওখান থেকে এখানে আনা যাবে না। ও এখন ওই অভিশপ্ত রাজ্যে অভিশাপ হয়ে রয়েছে। আদিত্য কিছু ভাবে, তারপর সহমত প্রকাশ করে বলে, আমি আমার বন্ধুকে বাঁচানোর জন্য প্রস্তুত। সাধু আদিত্যর হাত ধরেন আর মন্ত্র পড়তে থাকেন। কিছুক্ষণের মধ্যেই ওনারা এক বিচিত্র নগরে পৌঁছে যান। ওখানে চারপাশে শুধু সুন্দরী মহিলারা ছিল, কোনো পুরুষ ছিল না। আদিত্যর নজর একটি ভাঙা জায়গার ওপরে পড়ে, যেখান থেকে কারোর আওয়াজ শোনা যাচ্ছিল। সাধু আদিত্যকে ইশারা করেন আর ওরা দুজন সেখানে প্রবেশ করে। বরুণ অজ্ঞান হয়ে পড়েছিল সেখানে। আদিত্য বরুণের কাছে আসে। বরুণ! রাজকুমার বরুণের ধীরে ধীরে জ্ঞান ফেরে। আদিত্যকে দেখে উনি অবাক হয়ে যান। আদিত্য, আমাকে এখান থেকে বের করো। তখনই সুপর্ণা আর ওর মা রুক্মিণী ওখানে ভয়ানক রূপে প্রকট হন। ওদের চোখ থেকে রাগ ঝরে পড়ছিল। এই পুরুষটাও এখান থেকে যেতে পারবে না। সাধু এক পা এগিয়ে আসেন আর দৃঢ় কণ্ঠে বলেন, আমি জানি আজই হলো সেই পূর্ণিমার রাত। আমি এও জানি আজকের পর থেকে তুমি 50 বছর পর্যন্ত আর এই রাজ্য থেকে বাইরে আসবে না। সাধু মন্ত্র পড়ার সাথে সাথেই সুপর্ণা আর রুক্মিণীর শরীরে জ্বালা পোড়া শুরু হয়। ওরা চিৎকার করতে থাকে, না, তোমরা এরম করতে পারো না। কিন্তু সাধু মন্ত্র পড়া থামান না। এরপরেই উনি বরুণ আর আদিত্যর হাত ধরেন আর ওখান থেকে অদৃশ্য হয়ে যান। এরপর ওরা নিজেদেরকে জঙ্গলের কিনারায় খুঁজে পায়। রাজকুমার বরুণ তখন পুরোপুরি হুঁশে ফিরে এসেছেন। বরুণ, তুমি এতক্ষণ সম্মোহনে ছিলে, মনে রাখবে কখনোই জঙ্গলে আর ফিরে আসবে না। এতটা বলে সাধু অদৃশ্য হয়ে যান।